যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মতির দাবি অস্বীকার ইরানের। হরমুজ নিয়ে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান। হামলা হলে জ্বালানি ও ইন্টারনেট ব্যবস্থা ধ্বংসের হুঙ্কার। গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা, নিহত 1, আহত অন্তত 6। পশ্চিম তীরেও দখলদারদের আগ্রাসন, ধ্বংসের শেষ সীমায় পৌঁছে গেছে অধিকৃত অঞ্চলটি, সতর্কবার্তা জাতিসংঘের। কৃষ্ণ সাগরে রুশ নৌঘাঁটিতে ইউক্রেনের হামলা, 4টি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত, বন্দর নগরীতে জরুরি অবস্থা জারি। আক্রমণ না চালাতে কিয়েভকে সতর্ক করল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে বার্ড ট্যুরিজম বন্ধে পররাষ্ট্র দফতরের টাস্কফোর্স গঠন, কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ। বাতিল হচ্ছে বিভিন্ন দেশের নাগরিকের 6 শতাধিক ভিসা। এবং দিন হলো রাত, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী লাখ লাখ মানুষ। দীর্ঘ 27 বছর পর বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে পেরে ইউরোপীয়দের উচ্ছ্বাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়াতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যম আনাদোলো এজেন্সি। তবে এমন দাবি অস্বীকার করেছেন ইরান সরকারের এক কর্মকর্তা। হরমুজ প্রণালী মার্কিন নিয়ন্ত্রণে নেয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিও প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে বিশ্বজুড়ে জ্বালানি ও ইন্টারনেট অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র, চলছে দুপক্ষের বাকযুদ্ধ। প্রণালী অবরুদ্ধ অবস্থায় নেই এবং যুক্তরাষ্ট্র এর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে ইরান। পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের এসব মিথ্যা দাবি বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। তেহরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই এই প্রণালী উন্মুক্ত করা হবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, গত 14 জুলাই থেকে ইরানের ওপর ফের নৌ অবরোধ আরোপের পর তারা 50টির বেশি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে দিয়েছে। এছাড়া অভিযান চালিয়ে 3টি জাহাজ বিকল করা হয়েছে এবং 2টি জাহাজে সরাসরি তল্লাশি চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মধ্যেই তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি দাবি করেছে, ইসলামাবাদ স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র ইরান 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। যদিও গণমাধ্যমটির এমন দাবি অস্বীকার করেছে ইরান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ ইরানের দৃষ্টিতে মূল চুক্তিরই কোনো কার্যকরের নির্দিষ্ট তারিখ ছিল না, তাই মেয়াদ বাড়ানোর প্রশ্নই ওঠে না। চলতি মাসের 17 তারিখ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি। তারা জানায়, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো সামরিক হামলা চালায় তবে কেবল মার্কিন নয়, বিশ্বের যে কোনো জ্বালানি লাইন, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি পুরো বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়বে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ পদে 6 জন নতুন কমান্ডার বসিয়েছেন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সশস্ত্র বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড, আইআরজিসি এবং বাসিজ বাহিনীর গুরুত্বপূর্ণ 6 পদে নিয়োগ দেওয়া হয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞ ও বিশ্বস্ত সামরিক কর্মকর্তাদের। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই প্রশাসনিক রদবদল, নাকি সামনে আরও বড় সংঘাতের আশঙ্কায় আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে তেহরান? ইরানে যুদ্ধে একের পর এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর সেই শূন্যতা পূরণে এবার নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে তেহরান। গুরুত্বপূর্ণ পদগুলোতে বসানো হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞ ও বিশ্বস্ত কর্মকর্তাদের। বিশ্লেষকদের মতে, যুদ্ধের দুর্বলতা কাটিয়ে ভবিষ্যতের সংঘাত মোকাবিলায় নিজেদের আরও প্রস্তুত করতেই এই রদবদল। দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ আইআরজিসির প্রদান করা হয়েছে আহমাদ ওয়াহিদিকে, আর তার ডেপুটি হয়েছেন মোস্তফা ইজাদি। দীর্ঘদিন ইরানের সামরিক ও গোয়েন্দা কাঠামোর সঙ্গে যুক্ত এই অভিজ্ঞ কমান্ডারকে যুদ্ধের সময়ও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা গেছে। তার পাশাপাশি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ করা হয়েছে আলী আবদুল্লাহিকে, তার ডেপুটি হয়েছেন কিউমার সেইদারি। আইআরজিসির নৌবাহিনীর দায়িত্ব পেয়েছেন আলী আজমাই, আর দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ বাজিস বাহিনীর প্রধান হয়েছে হোসেইন তাইয়েব।
প্রশ্ন আসে, সামরিক শক্তি বাড়িয়ে কি নতুন সংঘাতের বার্তা দিচ্ছে ইরান? বিশ্লেষকদের মতে যুদ্ধে ইরানের নিরাপত্তা ও সামরিক ব্যবস্থার কিছু দুর্বলতা সামনে এসেছে, তাই নতুন নেতৃত্বের মাধ্যমে সেই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে তেহরান। তবে বিষয়টি শুধু সামরিক প্রস্তুতির মধ্যেই সীমাবদ্ধ নয়। মোজতবা খামেনি নিজেও এখন তার বাবার আমলের পুরনো নেতৃত্বের ওপর ভর করে নিজের ক্ষমতার কাঠামো তৈরি করছেন। নতুন নিয়োগ পাওয়া অনেক কর্মকর্তারাই ইরানের পুরনো ও অভিজ্ঞ সামরিক নেতৃত্বের অংশ। সব মিলিয়ে 6 কমান্ডারের এই নিয়োগকে শুধু নিয়মিত প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। এটি হতে পারে মোজতবা খামেনির নিজের ক্ষমতা শক্ত করার প্রথম বড় পদক্ষেপগুলোর একটি। ইশিতা আক্তার, সময় সংবাদ। টানা 258 দিন ধরে মধ্যপ্রাচ্যের বিপজ্জনক যুদ্ধক্ষেত্রে অবস্থান করায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘ মোতায়েন ও খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সংকটে জাহাজের প্রায় 5,000 কর্মীর মনস্তাত্ত্বিক চাপ ও নিরাপত্তা ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফোর্বস এবং মিলিটারি টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে, দীর্ঘ 8 মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে মোতায়েন রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই বিমানবাহী রণতরীতে দায়িত্ব পালনকারী নৌবাহিনীর সদস্যদের মনোবল তলানিতে ঠেকেছে। ইতিপূর্বে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দীর্ঘ মোতায়েনের রেকর্ড গড়লেও সেটি আব্রাহাম লিঙ্কনের মতো টানা যুদ্ধকালীন পরিস্থিতিতে ছিল না। অন্যদিকে নাবিকদের পরিবারের অভিযোগ তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের আরেক গণমাধ্যম এনবিসি স্যান ডিয়েগো। তারা জানিয়েছেন জাহাজটিতে খাদ্য ও নিত্যপণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক সময় নাবিকদের কেবল সামান্য ভাত ও রুটি খেয়ে কাটাতে হচ্ছে। এছাড়া গরম পানি ও লন্ড্রি সুবিধার অভাব এবং টুথপেস্ট বা সাবানের মতো নিত্য প্রয়োজনীয় উপকরণের সংকট দেখা দিয়েছে। দিনে 12 থেকে 16 ঘন্টা টানা দায়িত্ব পালনের পাশাপাশি বারবার মোতায়েনের মেয়াদ বাড়ানোর ফলে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মুখপাত্র জাহাজের ক্রুদের সহনশীলতার প্রশংসা করে মিশন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে মার্কিন সামরিক কাঠামোর এই চাপ শেষ পর্যন্ত নৌবাহিনীর কর্মী ধরে রাখা এবং সার্বিক নিরাপত্তায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। এক সপ্তাহের বেশি সময় পর গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত এক ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির পর এ পর্যন্ত ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা 1250 ছাড়িয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের তাণ্ডবে তৈরি হয়েছে চরম মানবিক সংকট। এটিকে ধ্বংসের শেষ সীমা বলে সতর্ক করেছে জাতিসংঘ। এক সপ্তাহেরও বেশি সময় বিরতির পর অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন আঘাত হানে, এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। একই সঙ্গে মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবির এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসেও সাধারণ ফিলিস্তিনিদের ওপর গ্রেনেড ও ভারী গুলিবর্ষণ করে দখলদার বাহিনী। গত বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরায়েলের এসব হামলায় 1200-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ট্রাম্পের 15 দফার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারে নেতানিয়াহুর অস্বীকৃতি জানানোর বিরোধিতা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি কোনো একক ইসরায়েলি নেতার উপর নির্ভর করে না। এদিকে আন্তর্জাতিক চাপের মুখেও গাজা থেকে সেনা প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত আছে দখলদারদের আগ্রাসন। সম্প্রতি সেখানে সামরিক অভিযান চালিয়ে 2 শিশুসহ অন্তত 23 ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে একের পর এক আবাসিক ভবন ও বাণিজ্যিক অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে শত শত পরিবারকে বাস্তুচ্যুত করা হচ্ছে। এমন অবস্থায় পশ্চিম তীর ধ্বংসের শেষ সীমায় দাঁড়িয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বার্থ ট্যুরিজম বা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ভ্রমণ রোধে এবার টাস্কফোর্স গঠন করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। বুধবার বার্থ ট্যুরিজম বন্ধ করা সহ এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে এ অভিযোগে বিভিন্ন দেশের নাগরিকের 6 শতাধিক ভিসা বাতিলের পদক্ষেপ নিয়েছে টাস্কফোর্স। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আইনি বেড়াজালে তা কার্যকর করতে পারছেন না। এবার মার্কিন ভিসার অপব্যবহার করে যারা সন্তান জন্ম দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন টাস্ক ফোর্স গঠন করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন নাগরিকত্বের মর্যাদা ও অখণ্ডতা রক্ষা এবং বার্থ ট্যুরিজমের মাধ্যমে নন ইমিগ্রেন্ট ভিসার অপব্যবহার রোধে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সরকার। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, মার্কিন নাগরিকত্ব কোনো পণ্য নয়, কেউ চাইলেই তা অর্জন করতে পারে না। বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে ভ্রমণ রোধে পররাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাথে নিবিড়ভাবে কাজ করছে, আর এজন্য বার্থ ট্যুরিজম প্রিভেনশন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানান ট্রাম্প। পররাষ্ট্র দপ্তরের দাবি, এক শ্রেণীর দালাল ও মধ্যস্থতাকারী বিদেশি নাগরিকদের প্রলোভন দেখিয়ে বার্থ ট্যুরিজমকে লাভজনক শিল্পে পরিণত করেছে। তারা যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান সংক্রান্ত সেবা, ভিসা পরামর্শ ও হাসপাতালের ব্যবস্থার কথা বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করছে, যা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্য বলছে 2024 সালে যুক্তরাষ্ট্রে 37 লাখ শিশুর জন্ম হয়েছে, যার মধ্যে বিদেশি মায়ের গর্ভে জন্ম নেওয়া শিশুর সংখ্যা 9,500-রও বেশি। তবে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট MPI এর হিসাবে বার্থ ট্যুরিজমের কারণে প্রতি বছর যুক্তরাষ্ট্রে 20 থেকে 26,000 শিশুর জন্ম হয়ে থাকতে পারে, যা প্রতি বছর জন্ম নেওয়া মোট শিশুর সংখ্যার প্রায় 0.5 থেকে 0.7%। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দীর্ঘ 27 বছর পর বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো ইউরোপ। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে মহাজাগতিক এই দৃশ্য দেখেন লাখো মানুষ। চাঁদের ছায়ায় মুহূর্তেই অন্ধকার নামে দিনের আকাশে। আইসল্যান্ডবাসীকে পরবর্তী পূর্ণগ্রাসের জন্য অপেক্ষা করতে হবে 170 বছর। ইউরোপের আকাশে দেখা গেল বিরল এক মহাজাগতিক দৃশ্য। দীর্ঘ 27 বছর পর ইউরোপে আবারও দেখা গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই গ্রহণের পথ অতিক্রম করে রাশিয়ার উত্তরাঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেনের উত্তরাঞ্চলের একটি অংশ। আইসল্যান্ডের পর পূর্ণগ্রাসের ছায়া পৌঁছে যায় স্পেনে। বুর্গোস সহ স্পেনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সূর্য পুরোপুরি ঢেকে যাওয়ার দৃশ্য দেখতে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। ঐতিহাসিক এই মুহূর্ত ঘিরে স্পেনে 60 লাখ পর্যন্ত দর্শনার্থীর সমাগমের হিসাব দিয়েছিল কর্তৃপক্ষ। আইসল্যান্ডবাসীর জন্য এবারের গ্রহণ ছিল আরও বিশেষ। 1954 সালের পর দেশটিতে এটি প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আর পরবর্তী পূর্ণগ্রাস দেখতে অপেক্ষা করতে হবে 2196 সাল পর্যন্ত। যুক্তরাজ্য, নরওয়ে, ফ্রান্স, ইতালির বড় অংশসহ ইউরোপের বিস্তীর্ণ এলাকায় দেখা গেছে আংশিক সূর্যগ্রহণ। যুক্তরাজ্যে সূর্যের সর্বোচ্চ প্রায় 90 থেকে 96% ঢেকে গেলেও সেখানে পূর্ণগ্রাস হয়নি। দেশটিতে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে 2090 সালে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এমন এক মহাজাগতিক ঘটনা যখন চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে অবস্থান নেয়। এর ফলে চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে এবং নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে সূর্য ঢেকে যায়। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে আসার কারণেই এই বিরল দৃশ্যের সৃষ্টি হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের সাংবাদিক ওয়াজাহাত সাইদ খানের দাবি, কারাগারে থাকা ইমরান খান হয়তো আর বেঁচে নেই। বেশ কয়েকটি গণমাধ্যমও তার বরাতে প্রতিবেদন করেছে, যদিও ইমরানের মৃত্যুর দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সেনাবাহিনী। এরই মধ্যে নেতার সঙ্গে সাক্ষাতের সুযোগ না দিলে লাখ লাখ মানুষ রাজপথে নামতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান তেহরিকে ইনসাফ। আবারও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবরে সয়লাভ গণমাধ্যমগুলো। কারাগারে রিমান্ডে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মূলত পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধানের মৃত্যুর বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের একজন সাংবাদিক। পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান এক ভিডিও বার্তায় দাবি করেন, সেনাবাহিনীর সদর দপ্তর GHQর 3 জ্যেষ্ঠ কর্মকর্তা আশঙ্কা করছেন ইমরান হয়তো আর বেঁচে নেই। তবে পরে নিজের বক্তব্য থেকে সরে এসে তিনি স্পষ্ট করেন, তার সূত্রগুলো ইমরানের মৃত্যুর কোনো প্রমাণ দিতে পারেনি। সাইদ জানান, এটি ছিল তাদের আশঙ্কা, নিশ্চিত তথ্য নয়।
ইমরানের মৃত্যুর দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সেনাবাহিনীও। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর পরিবার, আইনজীবী ও দলীয় নেতারা তার সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। পিটিআই বলছে, ইমরানের শারীরিক অবস্থা নিশ্চিত করতে পরিবার ও ব্যক্তিগত চিকিৎসকদের তার সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে। এর মধ্যে বিষয়টি ঘিরে রাজপথে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে পিটিআই। দলটির নেতা ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি দাবি করেছেন, ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে লাখ লাখ মানুষ রাস্তায় নামতে প্রস্তুত রয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ঘোষণাও দিয়েছে দলটি। তার আগে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভের প্রস্তুতির কথাও জানিয়েছে পিটিআই। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দাবানলের আগুনে পুড়ে চলেছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার বিস্তীর্ণ অঞ্চল। প্রদেশ জুড়ে সক্রিয় আছে ১০০টিরও বেশি আগুন। স্পেনে জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। বিভিন্ন জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে আরও প্রায় ১,০০০ বাসিন্দাকে। ইন্দোনেশিয়ার কালিমান্তানেও ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কানাডার ব্রিটিশ কলম্বিয়ার দাবানল। আগুনের লেলিহান শিখায় আকাশ রূপ নিয়েছে কমলা রঙে, ঘন ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। প্রদেশ জুড়ে সক্রিয় হয়েছে ১০০টিরও বেশি দাবানল। এখন পর্যন্ত ২০,০০০-এর বেশি মানুষ নিরাপদ স্থানে সরে গেছেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক বাসিন্দা এখনও আটকা রয়েছেন। দাবানলে ভয়াবহ পরিস্থিতি স্পেনেও। উত্তরাঞ্চলের হুয়েস্কা থেকে দক্ষিণের হুয়েলভা, বিভিন্ন অঞ্চলে রাতভর আগুন নেভাতে লড়ছেন দমকল কর্মীরা। নিয়েবলাকে ঘিরে ছড়িয়ে পড়া আগুনে প্রায় ২৫,০০০ হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ৬০০ জনের বেশি বাসিন্দাকে। আর হুয়েস্কার পেনাস দে রিগলোসে আগুনের কারণে নিরাপদ স্থানে সরানো হয়েছে আরও ১৭০ জনকে। দাবানলে পুড়ে গেছে প্রায় ৯,০০০ একর এলাকা। দাবানল ছড়িয়ে পড়েছে গ্রিসেও। এথেন্সের প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে পোর্তো জার্মেনো এলাকায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ৩০০-র বেশি দমকল কর্মী। ইন্দোনেশিয়ার কালিমান্তানেও দাবানলে পুড়ছে বন, ফসলি জমি ও বাগান। পন্তিয়ানাকের আশপাশে আগুনে ঘন ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। বাতাসের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। এল নিনোর প্রভাবে ইন্দোনেশিয়ায় বাড়ছে খরা, দাবানল ও বায়ু দূষণের ঝুঁকি। সরকারি তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৬ মাসেই দেশটিতে ২.৫ লাখ একরের বেশি জমি পুড়ে গেছে। ফারদিন মাঝার, সময় সংবাদ। কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ৪৮ ঘন্টা পরও চলছে উদ্ধার অভিযান। জীবিত কাউকে খুঁজে পাবার আশায় জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন শত শত স্বেচ্ছাসেবক। আন্তর্জাতিক সনদপ্রাপ্ত বিদেশি উদ্ধারকারী যে কোনো দল অভিযান চালাতে পারবে বলে জানিয়েছে কলম্বিয়া। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়ায় চলছে উদ্ধার অভিযান। এখনও ধসে পড়া ভবনের নিচে মিলতে পারে প্রাণের স্পন্দন। এই আশায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন শত শত কর্মী ও স্বেচ্ছাসেবক। উদ্ধার অভিযানের সবচেয়ে সংবেদনশীল সময়সীমা ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ার ঝুঁকি থাকলেও হাল ছাড়তে নারাজ উদ্ধারকারীরা। এরই মধ্যে ভূমিকম্পের ৩৬ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়েছেন ড্যানিয়েলা লার্গো সানচেজ নামের একজন। বিভিন্ন দেশের উদ্ধারকারী দল যোগ দিয়েছে অভিযানে। কলম্বিয়া জানিয়েছে, আন্তর্জাতিক মানের প্রশিক্ষিত ও স্বীকৃত উদ্ধারকারী দলগুলোর সহায়তা নিতে কোনো বাধা নেই দেশটির। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা পাঠাচ্ছে বিভিন্ন দেশ। ৫১ টন ত্রাণ নিয়ে কলম্বিয়ায় পৌঁছেছে এল সালভাদরের প্রথম বিমান। প্রয়োজনীয় খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে জাতিসংঘের বিভিন্ন সংস্থাও। তবে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতেও তৈরি হয়েছে বাধা। গত সোমবার স্থানীয় সময় সকালে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। ধসে পড়ে বহু ভবন। এরই জেরে চরম মানবিক সংকটে পড়েছে দেশটি। ফারদিন মাঝার, সময় সংবাদ।
শক্তিশালী ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। ওহাইওতে একজন প্রাণ হারিয়েছেন। শিকাগো শহর ও ইন্ডিয়ানায় এই ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন 6 লাখের বেশি বাসিন্দা। চীনের হেনান প্রদেশে টাইফুন ডলফিনের প্রভাবে টানা বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট। ঝেজিয়াং প্রদেশেও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এদিকে ভারতের মুম্বাইয়ে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। তীব্র ঝড় আর ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল। বিভিন্ন এলাকায় ঘন্টায় 80 মাইলের বেশি গতিতে ঝড়ো হাওয়া বয়ে যায়। গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের লাইন ও বহু বাড়ির ছাদ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিকাগো শহর ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্য। ওহাইওতে হতাহতের খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ইলিয়ন ও ইন্ডিয়ানার বাসিন্দারা। দুই রাজ্যে 6 লাখের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েন। ঝড়ের প্রভাবে শিকাগোর 2 প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট বন্ধ রাখা হয়। চীনে শক্তিশালী টাইফুন ডলফিন দুর্বল হয়ে গেলেও এর প্রভাব এখনো কাটেনি। স্থানীয় সময় বুধবার সকালে দেশটির মধ্যাঞ্চলের হেনান প্রদেশে ভারী বৃষ্টিতে গুরুত্বপূর্ণ সড়ক পানিতে ডুবে যায়। এতে কর্মস্থল ও গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এছাড়া চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে টাইফুন ডলফিনের প্রভাবে আকস্মিক বন্যা দেখা দেয়। পানিতে ডুবে গেছে ঘরবাড়ি ও সড়ক। ঝুঁকি কমাতে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন স্থানীয় কর্মকর্তারা। উদ্ধার ও পানি নিষ্কাশনে কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। ভারতের মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধসে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। বুধবার ভোরে চিরাগনগর এলাকায় পাহাড়ের ঢালের একটি অংশ ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে 2 থেকে 3টি বাড়ি। ঘটনার পরপরই একাধিক সংস্থার উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বরকতুল্লাহ, সময় সংবাদ। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন ইউএস বিজনেস ডেলিগেশন টিমের প্রতিনিধিরা। সেখানে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মুরসালিন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জরুরি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে ইউএস বাংলা চেম্বার অফ কমার্স বিজনেস কাউন্সিল, ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের যে সদস্যরা রয়েছেন তারা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেছেন। সকাল 9:15টার মধ্যেই এই সদস্য বা এই কাউন্সিলের যারা সদস্য রয়েছেন তারা প্রত্যেকেই এই ভবনে প্রবেশ করেন। এখন পর্যন্ত যে বিষয়টি জানা গেছে যে অর্ধ শতাধিকেরও বেশি দেশি এবং বিদেশি উদ্যোক্তা যারা রয়েছেন, উদ্যোক্তা গোষ্ঠীর নির্বাচিত যে প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে অংশ নেবেন। বাংলাদেশের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 2 কূটনীতিক পিটার হাস এবং নিসা দেসাই বিসওয়াল তারা দুজন কিন্তু এই যে ডেলিগেশন টিমটি রয়েছে বিজনেস ডেলিগেশন টিম, সেই টিমের অন্যতম সদস্য হিসেবে তারা রয়েছেন। এবং যেহেতু এটি ইউএস বাংলা বিজনেস কাউন্সিল, বেশ কিছু দেশের যে উদ্যোক্তারা রয়েছেন তারা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, এমনকি বাংলাদেশেও কয়েকজন বা ব্যবসায়ী উদ্যোক্তাকে এই প্রতিনিধি দলের মধ্যে দেখা গিয়েছে। এবং সকাল 9:30 থেকে এখন পর্যন্ত যে সূচি নির্ধারিত জানানো হয়েছে সেখানে এই বৈঠকটির জন্য 2 ঘন্টা সময় কিন্তু নির্ধারণ করা আছে। সকাল 11:30 পর্যন্ত এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ সভাটির একটি অন্যতম লক্ষ্য এখন পর্যন্ত যে দেখা গেছে যে সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে দেশে বিনিয়োগের যে বিষয়টি রয়েছে সেটি চাঙা করা, অর্থনৈতিক উন্নয়ন সহ বিবিধ ইস্যুতে দেশের যেই অর্থনৈতিক কার্যক্রম সেটিকে বেগবান করতে নানামুখী পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু উদ্যোক্তাদের সাথেও বৈঠক চলমান রয়েছে সরকারের পক্ষ থেকে। এবং তারই অংশ হিসেবে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের সাথে আজকের যে বৈঠকটি সেটি অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত যেটি জানা গেছে যে বৈঠকটি শেষে বিজনেস কাউন্সিলের পক্ষ থেকেও ব্রিফ করা হবে, পাশাপাশি সরকারের তরফ থেকেও কিন্তু বৈঠকে ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এই ছিল সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। আবারও দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রশিক্ষণ চলাকালে আর্মি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সেনা সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চারদিকে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বেল কাউন্টি শেরিফের কার্যালয় জানায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আশপাশের কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে রুটিন প্রশিক্ষণ মিশনেই ছিল হেলিকপ্টারটি। দুর্ঘটনার পর
ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবা কর্মীরা উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কী কারণে প্রশিক্ষণরত হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে ফোর্ট হুডের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন। জিম্বাবুয়ের লেক কারিবায় অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ফেরি উল্টে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অন্তত ২৭ জন। মঙ্গলবার কারিবা শহর থেকে ও মাছ ধরার ক্যাম্পে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ফেরিটি শহর থেকে বেশ কয়েকটি দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পের মধ্যে যাতায়াতের কাজ করত। যাত্রা শুরুর প্রায় আধা ঘন্টা পর বড় ঢেউয়ের আঘাতে এটি উল্টে যায়। দেশটির সিভিল প্রোটেকশন ইউনিট জানায় ফেরিটির ধারণ ক্ষমতা ছিল ৯০ জন। তবে দুর্ঘটনার সময় ধারণ ক্ষমতার বাইরে বেশি যাত্রী বহন করা হচ্ছিল। তাদের দাবি, ফেরিতে মোট ১৫৩ জন আরোহী ছিলেন, তবে এ পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের খুঁজতে বিশেষ ডুবুরি দল, স্পিডবোট ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগেই ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ওয়ানসান এলাকা থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পাড়ি দেয় ৭০০ কিলোমিটারের বেশি পথ। আগামী ১৭ আগস্ট শুরু হচ্ছে উলচি ফ্রিডম শিল্ড মহড়া। তাই এই উৎক্ষেপণকে সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মহড়াকে আগ্রাসনের মহড়া আখ্যা দিয়ে পিয়ংইয়ংয়ের পাল্টা পদক্ষেপের হুমকিতে বাড়ছে কোরীয় উপদ্বীপে উত্তেজনা। স্থানীয় সময় বুধবার ভোর ৬টার দিকে উত্তর কোরিয়ার ওয়ানসান এলাকা থেকে ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ৭০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে গিয়ে পড়ে। জাপানও উৎক্ষেপণ শনাক্ত করে জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে গিয়ে পড়েছে। ৬ দিনের ব্যবধানে একই এলাকা থেকে এটি উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা। উৎক্ষেপণের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি পিয়ংইয়ং। তবে বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা। আসছে ১৭ আগস্ট থেকে দক্ষিণ কোরিয়ায় শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক আলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়া। ২৭ আগস্ট পর্যন্ত চলা এই মহড়ায় অংশ নেবেন প্রায় ১৮,০০০ দক্ষিণ কোরীয় সেনা এবং দেশটিতে মোতায়েন প্রায় ২৮,৫০০ মার্কিন সেনা। ওয়াশিংটন ও সিউলের দাবি, মহড়াটি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতির অংশ। এবারের মহড়ায় উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার পাশাপাশি রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের বাড়তে থাকা সামরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এদিকে চলতি বছর এ নিয়ে উত্তর কোরিয়ার ১১তম সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এটি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবে পিয়ংইয়ংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের সরকার। কাকলি আখতার, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ডের অবসান ঘটালো লেবানন। পার্লামেন্টের সিদ্ধান্তে বলা হয়েছে, মৃত্যুদণ্ডের বদলে হবে যাবজ্জীবন কারাদণ্ড, থাকবে কঠোর শ্রম। অথচ ১৯৮১ সালের পর বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। মানবাধিকার বনাম রাষ্ট্রীয় শাস্তির এই দ্বন্দ্বে কোন পথে এগুচ্ছে বিশ্ব, তা নিয়েই ভাবছে বিশ্ববাসী। ১১ই আগস্ট বৈরুতের পার্লামেন্টে ঐতিহাসিক সিদ্ধান্ত এলো। ১২৮ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে মৃত্যুদণ্ড বাতিলের আইন অনুমোদন করা হয়। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে আইনিভাবে মৃত্যুদণ্ডের অবসান ঘটালো লেবানন। হত্যাকাণ্ড, রাষ্ট্রদ্রোহ সহ যেসব অপরাধে আগে সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড, সেসব ক্ষেত্রে এখন সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে লেবাননের জন্য এটি পুরোপুরি নতুন কোনো বাস্তবতা নয়। ২০০৪ সাল থেকেই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর ছিল স্থগিতাদেশ। কিন্তু আইন থেকে মৃত্যুদণ্ড মুছে যায়নি, তাই আদালতগুলো মৃত্যুদণ্ডের রায় দিতে পারতেন এবং দিয়েছেন। ২০২৫ সালের শেষ নাগাদ লেবাননে ৮৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ছিলেন। নতুন আইনে তাদের বিদ্যমান মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হচ্ছে।
লেবাননের এই পদক্ষেপকে তাই শুধু একটি দেশের আইন পরিবর্তন হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা যাবে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব বলছে বিশ্বের প্রায় 3/4 দেশ এরই মধ্যে আইনগতভাবে অথবা বাস্তবে মৃত্যুদণ্ড থেকে সরে এসেছে। 113টি দেশ সব ধরনের অপরাধে মৃত্যুদণ্ড বাতিল করেছে। 9টি দেশে সাধারণ অপরাধে এটি নেই, তবে সামরিক বা বিশেষ পরিস্থিতির অপরাধে বহাল রয়েছে। আরও 23টি দেশে আইন থাকলেও অন্তত 10 বছর ধরে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। বিপরীতে 54টি দেশে এখনও মৃত্যুদণ্ড বহাল। কিন্তু মৃত্যুদণ্ড বিলোপের এই বৈশ্বিক প্রবণতার সঙ্গে বাস্তব চিত্রে রয়েছে তীব্র বৈপরীত্য। 2025 সালে অ্যামনেস্টি অন্তত 2707টি মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নথিবদ্ধ করেছে। শুধু তাই নয়, চীনকে বাদ দিয়ে এটি 1981 সালের পর অ্যামনেস্টির নথিবদ্ধ সর্বোচ্চ সংখ্যা। মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে 17টি দেশে। সংখ্যাটি কম হলেও যেসব দেশে এই শাস্তি বহাল, সেখানে প্রয়োগের মাত্রাও অনেক বেশি। এই বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা ইরানের। 2024 সালে দেশটিতে অন্তত 972টি মৃত্যুদণ্ড কার্যকর হলেও 2025 সালে তা বেড়ে দাঁড়ায় অন্তত 2159, যা দ্বিগুণেরও বেশি। অর্থাৎ অ্যামনেস্টির নথিবদ্ধ বৈশ্বিক মৃত্যুদণ্ড কার্যকরের বড় অংশই এসেছে ইরান থেকে, আর চীনের তথ্য এই হিসেবের বাইরে। অ্যামনেস্টির ধারণা দেশটিতে আরও কয়েক হাজার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, কিন্তু সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। একই সময় বিশ্ব দেখেছে একদিকে লেবাননের মতো দেশ মৃত্যুদণ্ডকে আইনের আওতা থেকেই সরিয়ে দিচ্ছে, যা দীর্ঘদিনের স্থগিতাদেশকে স্থায়ী মানবাধিকার সুরক্ষায় রূপ দেওয়ার পদক্ষেপ। অন্যদিকে ইরান সহ কয়েকটি দেশে মৃত্যুদণ্ডের ব্যবহার বাড়ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ফিনল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহে ধস নেমেছে। মাত্র 2 বছরের ব্যবধানে দেশটির অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে বিদেশ থেকে আবেদন কমেছে প্রায় 80%। যেখানে 2023 সালে আবেদন পড়েছিল 60,000, সেখানে এবার মাত্র 12,000। ফিনল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। একসময় ফিনল্যান্ডে পড়াশোনা মানেই ছিল উন্নত শিক্ষা, নিরাপদ জীবন আর পড়াশোনা শেষে চাকরির সম্ভাবনা। এই স্বপ্ন নিয়েই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার হাজারো শিক্ষার্থী পাড়ি জমিয়েছেন ইউরোপের এই দেশটিতে। কিন্তু বদলেছে সেই দৃশ্যপট। চাকরির সংকট, জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি, অভিবাসন নীতিতে কড়াকড়ি এবং বিদেশি শিক্ষার্থীদের নিয়ে প্রতারণার অভিযোগ, সব মিলিয়ে বদলে যাচ্ছে ফিনল্যান্ডে উচ্চশিক্ষার চিত্র। দেশটির শীর্ষ গণমাধ্যম উলের তথ্য মতে ফিনল্যান্ডের অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আবেদন করা শিক্ষার্থীর সংখ্যা এবছর নেমে এসেছে মাত্র 12,000-এর মধ্যে। 2 বছর আগে সেই সংখ্যা ছিল প্রায় 60,000। অর্থাৎ এই সময়ের ব্যবধানে আবেদন কমেছে প্রায় 80%। একটি প্রতিষ্ঠানের পরিসংখ্যান আরও বেশি চমকপ্রদ। হেলসিঙ্কির হাগা হেলিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসে 2023 সালে ইইউ এর বাইরের দেশগুলো থেকে আবেদন পড়েছিল 25,000-এর বেশি। এই বছর সেই সংখ্যা মাত্র 1200। অন্যদিকে কোক্কোলা ভিত্তিক সেন্ট্রিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসে 13,000 আবেদন থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 1,000 খানেকে। ফিনল্যান্ডের চাকরির বাজার এই মুহূর্তে ভালো না। টিউশন ফির বাইরেও লিভিং কস্টের জন্য প্রায় 800 থেকে 1,000 ইউরো গুনতে হচ্ছে প্রত্যেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে। কাজ ছাড়া এত খরচ জোগানো তাদের জন্য অনেকটা কঠিন। ফ্যামিলি রিইউনিয়ন ও রেসিডেন্স পারমিট রিনিউয়ালের ক্ষেত্রেও অনেক এটা এক্সপেন্সিভ হয়ে দাঁড়িয়েছে, যেখানে হাই ইনকাম রিকোয়ারমেন্টস কিন্তু আছে। 2025 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য 100 ইউরো করে আবেদন ফি চালু করে ফিনল্যান্ড। ফিনল্যান্ডে চাকরির বাজারে চরম সংকট, অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ, একই সাথে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সব মিলিয়ে প্রভাব পড়েছে এই বিদেশি শিক্ষার্থীদের উপর, যার ফলে এমন পরিসংখ্যার সামনে আসাটা খুবই স্বাভাবিক। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পর্দা নামল বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সানের সময় বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শেষ হয় 3 দিন ব্যাপী এই মেলার। আয়োজনের শেষ দিনেও ছিল দর্শনার্থীদের ভিড়। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র। দেশটির লাস ভেগাসে 3 দিন আগে শুরু হওয়া আন্তর্জাতিক মেলার পর্দা নেমেছে বুধবার।
নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সহযোগিতা চেয়েছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেয়া বাংলাদেশি ব্যবসায়ীরা। গভর্নমেন্টকে অনুরোধ রাখবো যে অন্তত পক্ষে আমাদের দিকে একটু নজর দেওয়ার জন্য। আমাদের যেখানে বুথটা অবস্থান করতেছে এই বুথটা অনেক পিছনে ব্যাক সাইডে পড়েছে। যদি এই বুথগুলো আর একটু সামনে হইতো তাহলে আমাদের জন্য আরও কাস্টমার পেতে সুবিধা হইতো। ক্লায়েন্টদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি পজিটিভ, আলহামদুলিল্লাহ। তবে আমি আশা করছিলাম যদি আরেকটু আপনার ট্রাফিক বাড়ানো যেত তাহলে আরও ভালো হতো। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল ওটেক্সার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র $3,509 কোটি তৈরি পোশাক আমদানি করেছে। বছরের প্রথম 6 মাসে প্রায় $200 কোটি তৈরি পোশাকের বাজার হারিয়েছে চীন। চীনের হারানো বাজার ধরতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকা বাংলাদেশের জন্য এক বড় চ্যালেঞ্জ। এমন চ্যালেঞ্জের মধ্যে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধার শর্ত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পোশাক শিল্পের মালিকরা। এই ধরনের লাস ভেগাস মেলায় সাধারণত আরও বড় বড় আমাদের গার্মেন্টস প্রতিষ্ঠান শিল্পগুলোকে এগিয়ে আসতে হবে এবং সেই সাথে আমাদের এই মেলা পরিধি বাড়াতে হবে। আমি চাই যে সরকার নেক্সট টাইম একটু ভালো উদ্যোগ নিক আর আমাদের এই সংখ্যাটা আরও বাড়ুক। ব্র্যান্ডিং প্রমোশন করার দরকার ছিল, যেখানে এখানে কমতি আছে। বাংলাদেশের বিজিএমইএ, ইপিবি এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটা থেকে ব্র্যান্ডিং করার জন্য আমি জোরভাবে এটা আহ্বান জানাচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিপুল সম্ভাবনার দুয়ার উন্মোচনে বিশ্বের অন্যতম বৃহত্তম এই মেলার শেষ দিনেও বিভিন্ন দেশের ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের ভিড় ছিল লক্ষণীয়। বিশ্বের অন্যতম এই বৃহৎ বাণিজ্য মেলায় অন্যান্য দেশের তুলনায় সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হলে আরও বেশি করে বিদেশি বিনিয়োগ ও বিদেশি ক্রেতা আকৃষ্ট করা সম্ভব বলে মনে করছেন বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লাস ভেগাস কনভেনশন সেন্টার, যুক্তরাষ্ট্র। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।